সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জাবেদ কারদার। আজকের আলোচনার বিষয়বস্তু দক্ষ জনশক্তির ঘাটতি, কারণ ও করণীয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মাহমুদুর রহমান চৌধুরী, ক্যারিয়ার বিশ্লেষক, এবং ফাইজুন নাহার, পরিচালক মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ, TMSS। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভ দেখতে চাইলে লগ অন করুন facebook.com/banglatv.tv। চলুন আমরা আলোচনায় চলে যাই। মাহমুদ ভাই, আপনি একটু বলবেন, আমাদের দেশে বিপুল জনশক্তি বেকার রয়েছে, কিন্তু আমাদের দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমরা দেখছি যে বিদেশ থেকে লোক আমদানি করা হচ্ছে, শ্রমিক আমদানি করা হচ্ছে, বিশেষ করে চীন, জাপান থেকে। এর কারণ কি? বেসিক্যালি আমাদের দেশে মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে, সেখানে আপনি যে দুটি দেশের কথা বলেন, চীন জাপান, মেগা প্রজেক্টগুলিতে বেসিক্যালি চীন জাপানের স্কিল ওয়ার্কাররা কাজ করেন। তাছাড়া আরএনজি সেক্টরে, ইপিজেটে, এনজিওতে কিছু এনজিওতে কাজ করেন, বেসিক্যালি ইন্ডিয়ানস অ্যান্ড আদার কান্ট্রিজ ফ্রম আদার কান্ট্রি, ব্রিটিশ অ্যান্ড আমেরিকানস। বাট আপনি যে চাইনিজ এবং স্পেশালি জাপানিদের কথা বললেন, যে আমাদের দেশে মেগা যে প্রজেক্টগুলি হচ্ছে, লাইক রূপপুর পারমাণবিক নিউক্লিয়ার প্রজেক্ট, কিংবা পদ্মা ব্রিজ, কিংবা আপনার যে বাকি যে মেগা মেট্রো রেল, তাছাড়া আরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো এইগুলি বেসিক্যালি এখানে অনেকগুলি কারণ যে কেন তাদেরকে আনতে হচ্ছে, তারা কেন কাজ করছে। একটি হচ্ছে যে স্কিল ম্যান পাওয়ারের অভাব, আর একটি টেকনিক্যাল নো হাওয়ার অভাব, তারা জানে না। লাইক আপনি নিউক্লিয়ার প্রজেক্টে যদি আপনাকে নিউক্লিয়ার সায়েন্টিস্ট কিংবা নিউক্লিয়ার বিষয়ে পারদর্শী না হন একজন, তাকে হয়তো কাজে লাগাতে পারবে না। এরকম প্রথম কারণ এটি, যে ল্যাক অফ টেকনিক্যাল নো হাও। বাট দ্বিতীয় যে কারণটি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে ফান্ডিং অর্গানাইজেশন যেগুলি এই সমস্ত মেগা প্রজেক্টের, আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে ফান্ডিং অর্গানাইজেশনগুলির একটা ডিমান্ড বা একটা চাহিদা থাকে, বা একটা চাওয়া থাকে, যে তারা চায় তাদের নিজের মতো করে এমপ্লয়ি নিয়োগ করতে। সেটাও একটা স্কিল, একটা প্রশ্ন আসে। বাট আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে যারা ডোনার এজেন্সি, তারা সবসময় চায় তাদের পছন্দনীয় কনসালটেন্ট, প্রজেক্ট ম্যানেজার্স দে ওয়ান্ট টু রিক্রুট। এটা আরেকটি কারণ, যে যারা ফান্ডিং অর্গানাইজেশন, লাইক আমি যদি স্পেসিফিকলি উদাহরণ দিয়ে বলি, মেট্রো রেলের ক্ষেত্রে, লাইক জাপানের জাইকা করছে, জাইকা একটা বেসরকারি প্রতিষ্ঠান জাপানের, তারা ফান্ডিং করছে। সো তারা কিন্তু জাইকার প্রজেক্ট যেগুলি হয়, মাতারবাড়ি হোক আর মেট্রো রেল হোক, দুই জায়গায় আমি দেখেছি, ইভেন মাতারবাড়িতে স্পেসিফিক বলি, সেখানে একটা সামান্য সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য, এখানে এই প্রতিষ্ঠানের সিকিউরিটি কি, ইনস্টলেশন সিকিউরিটি কি হবে, রিস্ক অ্যাসেসমেন্ট কি হবে, ইন্ডিয়ায় বসে একটা কোম্পানি কন্ট্রোল রিস্ক সেটা যাচাই করছে। আমাদের পুলিশ, আমাদের দক্ষ অন্যান্য বাহিনী বাদ দিয়ে তারা বাইরে একটা প্রাইভেট অর্গানাইজেশনের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী সিকিউরিটি কি, কেপিআই সিকিউরিটি নিশ্চিত করছে। তদ্রুপ রূপপুর পারমাণবিক যেটি বলছিলাম নিউক্লিয়ার প্রজেক্ট, সেখানে $12 বিলিয়ন জায়গায় $11 মিলিয়ন উপরে ইনভেস্ট করছে রাশিয়ান। সো তাদের একটা সে, এবং তাদের সেটাই মেইন। সো তারা যাদেরকে চাচ্ছে তাদেরকে নিয়োগ করা করেছে। সো এরকম বাংলাদেশে এই বর্তমান ফিজিক্যাল ইয়ারে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যেটি রয়েছে, প্রায় 1400 উপরে ডেভেলপমেন্ট প্রজেক্ট দিস গভর্নমেন্ট ইজ ডুইং দিস। এই আর্থিক বছরের কথা যদি আমি বলি, সেখানে প্রায় আমার জানা মতে প্রায় $1 ট্রিলিয়ন, $1.3 ট্রিলিয়ন তারা বলছে যে বাংলাদেশ গভর্নমেন্ট নিজে করছে। বাট মোর দেন দ্যাট, $1 ট্রিলিয়ন বেশি ফান্ডিং হচ্ছে ফরেন এইড। সো এখানে হিউম্যান রিসোর্সের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফান্ডিং একটা বড় ফ্যাক্টর, বা ফান্ডিং অর্গানাইজেশন ইজ এ বিগ ফ্যাক্টর। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে বিদেশিদের জন্য বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি খুব সহজে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটির জায়গা। সো যারা এনজিও, ডোনার এজেন্সি, বিদেশি কোম্পানি, তারা তাদের এমপ্লয়ীদের, তাদের এমপ্লয়ি, তাদের পছন্দের দেশের মানুষকে চাকরি দেওয়ার নাম করে এসব দেশগুলিতে নিয়ে আসতে পারে, যেখানে 75% তারা রেমিটেন্স হিসেবে নিয়ে যেতে পারে স্যালারি। এরকম সুযোগ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দু একটি দেশ ছাড়া কোথাও পাওয়া যায় না। তো যেরকম তিনটে কারণ বললাম, এই ধরনের সুযোগ বন্ধ করার জন্য আমাদের করণীয় কি? আচ্ছা, এইখানে বড় প্রশ্ন। আমার সলিউশনের জায়গাটা হচ্ছে এই জায়গায়, যে আমাদের অবশ্যই প্রথমত স্কিল ম্যান পাওয়ার বাড়াতে হবে, টেকনিক্যাল নো হাউ বাড়াতে হবে, কমিউনিকেশন স্কিল, স্পেশালি এই সমস্ত প্রজেক্টে যারা পলিসি মেকার বা যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, তারা কমিউনিকেশন স্কিলটা দেখেছে আমাদের চেয়ে বেশি হয়তো ইন্ডিয়ার একজন ম্যানেজারের। তো তারা ইন্ডিয়ান একজন নিবে, অথবা জাপানিজ একজন নিবে যার কমিউনিকেশন স্কিলটা ভালো কিংবা টেকনিক্যাল নো হাউটা ভালো। কিন্তু অন্যান্য ফ্যাক্টরগুলি, আমাদের ইন্টিগ্রিটির যে বিষয়গুলি, আমাদের রেপুটেশনের যে বিষয়গুলি, সেগুলো ফ্যাক্টর এখানে আছে। তো সবগুলি দূর করতে হবে। জি, নাহারাপা, আপনি একটু বলবেন, এই যে কর্মসংস্থান সৃষ্টির জন্য বা কর্মসংস্থান বাড়ানোর জন্য কারিগরি শিক্ষাটা কি খুব জরুরি?
খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি ওটাতে যাওয়ার আগে আগের প্রশ্নটা একটা দুটা কথা একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছিল আমাদের দেশে যে করণীয়, যেটা বলছি যে জাপান চীনরা সব আমাদের বাজার দখল করছে, এটার আসলে আমাদের মূল যে সমস্যা করণীয়র ক্ষেত্রে সেটা হলো আমাদের প্ল্যানিং একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো শুধু প্ল্যান না, অ্যাকশন প্ল্যান। প্ল্যান করলে হবে না, এই প্ল্যানে আমি কোর যে আমার কর্মী বাহিনী তাদেরকে ফাইন্ড আউট করা এবং তাদেরকে ওই কোথায় কে কাজ করবে, তাদের কিভাবে ডেভেলপ হবে এবং তাদের মনিটরিং করে দেখা তাদের অপটিমাম সেই লেভেলে ডেভেলপ হয়েছে কিনা। আমরা যদি দেখি আমাদের দেশে যে বিদেশে যে ট্রেনিং গুলো দেখবেন যে সরকারি কর্মকর্তা যারা একটু বয়স হয়ে গেছে, অনেক সিনিয়র, তারাই ম্যাক্সিমাম এই ট্রেনিং গুলোতে যাচ্ছে। আসলে আউটপুট কিন্তু বাংলাদেশে খুব বেশি হচ্ছে না। সরি, আমি হলো মেজর ভাইয়ের প্রশ্নের সঙ্গে একটু যোগ করে দিলাম। এই জায়গাটা আমাদের 100 থেকে 150 কর্মী বাহিনী ফাইন্ড আউট করে তাদেরকে ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে, এটা একটা। আর আপনি যে প্রশ্নটা করছেন কারিগরি শিক্ষাটাকে আমরা বাধ্যতামূলক করবো কিনা, আমি টিএমএসসিসি 25 বছর কাজ করছি। আমি টিএমএসসিসি অভিজ্ঞতা একটু ছোট্ট একটা কথা বলতে চাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি যে টিএমএসসিসি 2002 সালে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটটা প্রথম শুরু হয়। এখানে আমরা দেখছি যে আমরা তখন মনে করছিলাম এটা হলো আমার 20 নম্বর কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি, কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু কর্মসূচির দিক থেকে ওটা কিন্তু প্রায় 1-2 এর মধ্যে চলে আসছে। যে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমাদের টিএমএসএস এখন 12টা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক্যাল আছে। আমার এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর হোসনিয়ারা বেগম বিদেশে গেছেন, ওনাকে সবাই বলছে, ও হোসনিয়ারা তুমি আসছো, ও তোমার তো মাস্টার ডিগ্রির দেশ। তোমরা মাস্টার ডিগ্রির দেশ মিন্স হলো বাংলাদেশ, মিন্স হলো মাস্টার ডিগ্রির দেশ। মানে তোমরা হলো এটাকে প্রাউড ফিল করো আমরা সবাই মাস্টার ডিগ্রি। কিন্তু আসলে যদি উন্নত দেশের দিকে তাকাই তাহলে জাপান, আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া সবাইকে যদি চিন্তা করি, এটা কিন্তু অনেক ব্যাক গিয়ারে ছিল। তারা কিন্তু ফরেনকে আসছে শুধুমাত্র এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য, এবং দক্ষতাটাকে তারা বেস করে এই স্কিল ম্যান পাওয়ার বেশি তৈরি করার জন্য। আজকে অনেকদিন পরে আমরা কিন্তু কিছুটা ব্যাক বেঞ্চার ছাত্রের মতো, অনেক পরে আমাদের অনুভূতি হয় যে আমাদের আসলে ফ্রন্টে যাওয়া দরকার, বসা দরকার সামনে। কিন্তু এটা অনেক আগে থেকে আমাদের কারিগরি শিক্ষাটা খুব অনেক জায়গায় অবশ্যই এটা বাধ্যতামূলক করা উচিত এখনকার যুগে। জি, মাহমুদ ভাই আপনি একটু বলবেন। আমরা জানি যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন একমাত্র শিল্প হলো ফার্স্ট, সেটা বলবো আমরা গার্মেন্ট শিল্প। তো এই তৈরি পোশাক খাতে ম্যানেজমেন্ট পরিচালনার দক্ষ জনশক্তির অনেক অভাব রয়েছে। তো কারণ কি বলে আপনি মনে করেন? আমি এই জায়গাটা একটা স্বপ্ন বা বাস্তবতার নিরিখে বলতে চাই। আমার এই 15 বছর ব্যবসা এবং তার আগে 15 বছর চাকরি জীবন সব মিলে গার্মেন্টস শিল্পে আমি আসলে মনে করি না মিড লেভেল ম্যানেজমেন্টে, যেটা অনেকেই মনে করেন যে আমাদের ম্যানেজারদের, কোয়ালিফাইড ম্যানেজারদের অভাব। আমি ব্যক্তিগতভাবে বড় বড় বায়ারদের সাথে কাজ, বেসিক্যালি এটা বায়ারদের একটা পেশা। আমি যে আগে একটু যে ক্লু দিয়েছিলাম যে ফান্ডিং অর্গানাইজেশন লাগে, এখানে বায়ার যারা গার্মেন্টসের যারা ক্রেতা, তাদের চাপের কারণে যে তাদের আমাদের প্রতি তাদের রেপুটেশনের যে ঘাটতিটা, সততার যে ঘাটতিটা, তারা মনে করে যে কোয়ালিটি ম্যানেজার বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একজন ভদ্রলোক ভালো করবেন, কিংবা ওই হংকং এর বা শ্রীলঙ্কার একজন ভদ্রলোক ভালো করবেন। কিন্তু আমি আমার এই 15 বছরের ব্যবসার জীবনে দেখেছি বাংলাদেশে দেয়ার ইজ লট অফ কোয়ালিফাইড কোয়ালিটি ম্যানেজার্স, মার্চেন্ডাইজ ম্যানেজার্স ইন বাংলাদেশ ফর 50 years. They are much qualified than that of those Indian young guys. তো এখানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে অনেক ম্যানেজার বাংলাদেশে প্রায় আমার জানা মতে প্রায় এটা হচ্ছে প্রায় 1.5 লাখের উপরে। সো বিদেশি এমপ্লয়ি আমাদের দেশে কাজ করছেন, আপনারা তো জেনে থাকবেন 5 মিলিয়ন, অর্থাৎ 5 লাখের মতো, সরি 0.5 মিলিয়ন, মানে 5 লাখের মতো বিদেশি কাজ করছেন। এর মধ্যে ইন্ডিয়ারই সম্ভবত 2 লাখের মতো ম্যানেজার আছে এই আরএমজি সেক্টর এবং কয়েকটা ইপিজেড মিলে। সো এখানে আমি যে কথাটা বলছিলাম যে এটার মেইন কারণটা কিন্তু আমাদের দক্ষতা না। গার্মেন্টসের ক্ষেত্রে আমি একমত না। আমি আপনার অনুষ্ঠান আগে বলেছি দক্ষতা আবার উই ল্যাকিং, আমাদের হিউম্যান রিসোর্সের এই জায়গাটা ব্ল্যাঙ্ক, যে উই ডোন্ট হ্যাভ জব ফেস স্কিল বেসড ফোকাসড এডুকেশন সিস্টেম বা স্কিল ট্রেনিং। বাট এই জায়গায় গার্মেন্টসের ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ গার্মেন্টস 50 বছরে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আর স্কিল ম্যান পাওয়ার অভাব নেই। যেটা অভাব সেটা হচ্ছে বায়ার প্রেশার, আমাদের রেপুটেশনের প্রবলেম, আমাদের কমিউনিকেশনের রাইটিং স্কিলের কিছু প্রবলেম হতে থাকতে পারে। তাছাড়া আমি আরো মনে করি পার্শ্ববর্তী দেশগুলি, স্পেশালি ইন্ডিয়া, একটা স্ট্র্যাটেজিক কন্ট্রোলের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আরএমজি সেক্টরে তাদের একটা স্ট্র্যাটেজিক কন্ট্রোল নেওয়ার জন্য তাদের ম্যানেজারদেরকে তারা স্লোলি লাস্ট 50 years I found they have infiltrated, and then many of them has become the owner of the garments factory themselves. So এখানে একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারও আছে আমার ধারণা, আমার অ্যাসেসমেন্ট। আর সবচেয়ে বড় যে কারণটা মনে করি গার্মেন্টস শিল্পের আজকে আমাদের এই মিড লেভেল ম্যানেজমেন্টে আমরা
দেখানো সব যে অভাবটার কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের সেলফ রিলায়েন্টের অভাব। আমাদের এগ্রিমেন্টের সময় আমরা সেই বার্গেনিং এ যেতে পারি না, যে আমাদের ভাইয়ারা যে সিমিং এর জন্য মানে দামের জন্য, ক্রেতার দাম নির্ধারণে যে আমাদের প্রডিউসাররা আমাদের সেলফ রিলায়েন্ট, আমরা নিজেদের বিশ্বাস রাখতে পারি না। এবং আমাদের যে সততার বিষয়টা আমি বললাম, যে আমার কোয়ালিটি, বাংলাদেশের কোয়ালিটি ম্যানেজার যে সততার সাথে কাজ করে বায়ারকে সন্তুষ্ট করতে পারবে, এই জায়গায় সম্ভবত ঘাটতি এখনো হয়ে গেছে। তো সব মিলে আপনি যদি আবার আমাকে এখন এইবার জিজ্ঞেস করেন যে সলিউশনটা কোথায়, সলিউশনটা আমি আবারও বলবো যে আমাদের নিজস্ব পরিচয়টাকে আপগ্রেড করা, সততাকে বৃদ্ধি করা, স্কিল এডুকেশনের পাশাপাশি স্কিল মানে ইমপ্রুভমেন্টের, স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই অবশ্যই। আর সাথে সাথে কমিউনিকেশন স্কিল, রাইটিং এক্সপার্টনেস বা রাইটিং স্কিল, পাশাপাশি ইন্টিগ্রিটির উন্নতি করতে হবে। জি মাহমুদ ভাই, আবার আমরা ফিরে আসবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাথার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা মাস্ক আমাদের অবশ্যই থাকতেই হবে। করতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলা মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাইরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস ফেস করতেছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জবলেস হয়েছে অনেকে। টেম্পোরারি ভাবে ওইসব এফেক্টেড স্টুডেন্টদেরকে থাকতে দিয়েছিলেন। ব্রিটেনের ল এন্ড অর্ডারকে মানতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে। একটা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছে যাদের বৈধ হওয়া দরকার। 1 কোটির কাছাকাছি লোক ইতিমধ্যেই ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা এতটাই স্বাবলম্বী হতে পেরেছি যে আমরা এই চিকিৎসা বিদ্যাটাকে আরো অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি। বলেন আমেরিকায় আসার আপনার শুরুর গল্পটা। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই। ঘুমের ওষুধ কয়েকটা প্রেসক্রিপশনের বিভিন্নগুলো সে ককটেল করে খাচ্ছে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। পরিবারের যে একটা সহানুভূতিটা খুব ইম্পর্টেন্ট। শরীর আর মন একই সুতোয় গাঁথা। মানসিক অস্থিরতার জায়গাটা অনেক বেশি, সেটা বিভিন্ন কারণে। সন্তানের সাথে সারাদিন একবার হয়তো হ্যালো বলা হচ্ছে না। সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। ড্রাগ থেকে আবার কাম ব্যাক করেছেন। তো আমি আসলে আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। ম্যাচিওরড মানুষজনও কিন্তু 40-50 বছরে গিয়ে সুইসাইড করছে। অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? নিজেকে আগে ভালো। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাথার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা,
মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা মাস্ক আমাদের অবশ্যই থাকতেই হবে। পরতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। আজকের এই প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অযথা বাইরে ঘোরাফেরা না করা। মহামারী করোনা আসার পর একটা জিনিস ফেস করতেছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জবলেস হয়েছে অনেকে। টেম্পোরারি ভাবে ওইসব এফেক্টেড স্টুডেন্টদেরকে থাকতে দিয়েছিলেন। ব্রিটেনের ল এন্ড অর্ডারকে মানতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে মেনে চলতে হবে। একটা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছে যাদের বৈধ হওয়া দরকার। 1 কোটির কাছাকাছি লোক ইতিমধ্যেই ভ্যাকসিনের আওতায় চলে এসেছে। সুইস গভর্নমেন্ট বলছে যে আমরা এতটাই স্বাবলম্বী হতে পেরেছি যে আমরা এই চিকিৎসা বিদ্যাটাকে আরো অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছি। বলেন আমেরিকায় আসার আপনার শুরুর গল্পটা। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই। ঘুমের ওষুধ কয়েকটা প্রেসক্রিপশনের বিভিন্নগুলো সে ককটেল করে খাচ্ছে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। পরিবারের যে একটা সহানুভূতিটা খুব ইম্পর্টেন্ট। শরীর আর মন একই সুতোয় গাঁথা। মানসিক অস্থিরতার জায়গাটা অনেক বেশি, সেটা বিভিন্ন কারণে। সন্তানের সাথে সারাদিন একবার হয়তো হ্যালো বলাও হচ্ছে না। সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। ড্রাগ থেকে আবার কাম ব্যাক করেছেন। তো আমি আসলে আমাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। ম্যাচিওরড মানুষজনও কিন্তু 40-50 বছরে গিয়ে সুইসাইড করছে। অনিশ্চিত জীবন আর অস্থির সিস্টেম নিয়ে কি আদৌ কোনো প্ল্যান করা যায়? নিজেকে আগে ভালো। সুপ্রিয় দর্শক, সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম দক্ষ জনশক্তির ঘাটতি, কারণ ও করণীয় এই বিষয়ে। নাহারাপা, আপনি একটু বলবেন যে সরকারিভাবে জেলা পর্যায়ে দক্ষ জনশক্তি বাড়ানোর জন্য কি করণীয়? ধন্যবাদ ভাইয়া। বিষয়টা হচ্ছিল আমরা আসলে বাংলাদেশে এখনো কেমন যেন সেন্ট্রাল ভিত্তিক সব কর্মসূচি, এইটার জন্য আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সাফার করছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ, সেটা এনএসডি এর মাধ্যমে, আপনারা জানেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী চেয়ারম্যান এখানে এটা শুরু করেছেন। এখন আমরা আশা করতে পারি জেলা ভিত্তিক আমাদের এই দক্ষ জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসবে। আর এইটা পরিবর্তন করার ক্ষেত্রে আমরা আসলে মেইনলি যেটা করতাম, কিছুটা সাপ্লাই ড্রিভেন প্রশিক্ষণ দিতাম। মানে সাপ্লাই ড্রিভেন মানে আমার প্রশিক্ষণ কেন্দ্রে এই কোর্স আছে, আমরা কি করতাম, ডেলিভারি করতাম। আসলে মূল জায়গাটা আমরা এই সমস্যাটা গুলোই বাংলাদেশে এখনো চিহ্নিত করতে পারিনি। আমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রে কোথায় কি ডিমান্ড আছে, এটা প্রথমে তো আসলে আমাদের এই ফাইন্ড আউট করতে হবে যে বাংলাদেশে টোটাল ম্যান পাওয়ার কত দরকার। এরপরে আমার এক্সিস্টিং ম্যান পাওয়ার বেকার কতজন আছে, এর মধ্যে একটু ক্যাটাগরি করা, যারা আসলে একটু ভালো পটেনশিয়াল, যারা একটু মোটামুটি, যারা একদম খারাপ, এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট। এরপরে এদেরকে দক্ষ করে আমি যদি মনিটরিং করে একটা প্ল্যান করে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে এটা ইনভলভ করি, তো আমরা আমাদের ধারণা এটা কিন্তু ওই যে আমরা যেরকম অনেক ক্ষেত্রে লাক্স বা বিভিন্ন ইউনিলিভারে বিভিন্ন ইয়েতে শিল্পী খুঁজি, এরকম কিন্তু দক্ষ লেবারদেরও আমাদের এরকম খুঁজতে হবে, বিভিন্ন প্রতিযোগিতা করে করে কারা আসলে দক্ষ, কেন পারবে না। বিদেশিরা যদি পারে তাদের জন্য ইফোর্ট, তাদের জন্য প্রচুর ইফোর্ট দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের লেবারদের উন্নয়নের জন্য কোনো ইফোর্ট আমি মনে করি খুব ভালোভাবে দেওয়া হয় না, অল্প কিছু দিয়ে ছেড়ে দেওয়া হয়। আসলে আপনি কি সাঁতার কাটতে যে সঠিকভাবে সাঁতার কাটানো না শেখেন, তাহলে কিন্তু ও ভালোভাবে করতে পারবে না। এরপরে আমাদের আরেকটা সমস্যা হলো, আমাদের যারা সুপারভাইজার তারা যদি দেখে কোন একটু বেশি স্কিল, ও কিন্তু তাকে একটু ওভারলুক করে। পরিবেশ, কর্মক্ষেত্রে পরিবেশ একটা সমস্যা। এর জন্য আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক এই মনিটরিং করে আস্তে আস্তে কর্মী বাহিনীকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু বড় একটা কাজ করতে পারি এনজিওরা।
এনজিও, প্রত্যেকটা এনজিও তাদের কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, তাদের নর্মাল ইনস্টিটিউশনাল ট্রেনিং, এগুলো ব্যাপকভাবে তাদের অর্গানাইজ করা আছে। এখানে শুধুমাত্র গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা সাপোর্ট যদি পায়, এনজিও সম্ভব, তাদের মনিটরিংটা খুবই কঠিন এবং তারাই সম্ভব দক্ষ ম্যান পাওয়ার তৈরি করে একটা জায়গায় নিয়ে যেতে। এখানে সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে এনজিওরা ব্যাপক কাজ করতে পারে। এক্ষেত্রে আমি মনে করি এটা একটা বড় উদ্যোগ হবে। আর পাশাপাশি যেটা করা হচ্ছে, আমরা জব প্লেসমেন্ট বলতেছি আমরা ট্রেনিং দিচ্ছি, জব প্লেসমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি। আসলে জবে সে আসলে আছে কেমন, সে ভালো আছে কিনা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাদের মনিটরিং করা উচিত। জি, আমি একটু মাহমুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাহমুদ ভাই, আপনি একটু বলবেন, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে এই যে ডিজিটাল উপায়ে আমরা ই কমার্স বলেন, এফ কমার্স বলেন বা ডিজিটাল উপায়ে আমরা অনেক উপকার পেয়েছি। তো এই যে ডিজিটাল রূপান্তরের দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? আপনি আসলে চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটি কোনো বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ যে রূপকল্পের কথা আমরা বলি, আমি এই গভর্নমেন্টের এই প্ল্যানটির সাথে আমি খুবই আশাবাদী, এই জন্য যে এখানে ডিজিটাল যে কোনো কি অর্গানাইজেশন বা কান্ট্রি আমরা যদি দেখি তাকাই, আমাদের দেশও তাই। ডিজিটাল বাংলাদেশে যে এই 5 ইয়ার প্ল্যান বা 7 ইয়ার প্ল্যান যেটা, সেখানে 4টি উপাদান বা 4টি পিলারের উপরে এটা দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং সেটা হওয়া হচ্ছে স্কিল বেসড এডুকেশন বেসড, এবং তৃতীয়ত আইটি ইন্ডাস্ট্রি প্রমোশন, এবং সবশেষে যেটা পিলার তারা বলছেন এই প্ল্যানে আছে এবং অন্যান্য ক্ষেত্রে তাই প্রযোজ্য, কানেক্টিং সিটিজেন। একটি দেশের বা একটি প্রতিষ্ঠানের এক নাগরিক থেকে আরেক নয়, এক এমপ্লয়ি থেকে আরেক এমপ্লয়ি যে কানেক্টিভিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এই 4টি উপাদানের ক্ষেত্রেই বাংলাদেশ গভর্নমেন্ট, স্পেশালি আমি বলবো যে আইটি মিনিস্ট্রি, আইটি ডিভিশন, আইসিটি ডিভিশন অফ প্রাইম মিনিস্টার অফিস, এবং তারা যে একটি প্রজেক্ট বা একটি ডিভিশন কাজ করছেন এর পিছনে আইডিয়া, আমি চমৎকার সেদিনও বলেছি যে আইডিয়া স্টার্ট আপ বিজনেসের জন্য, এই বিশেষ করে আইসিটি বিজনেসের ক্ষেত্রে তারা অনেকটুকু এগিয়েছে। তো এই যে এই 4টি পিলারকে, এটা থিওরি কিন্তু বলাই যায়, বাট প্র্যাকটিক্যালি সবচেয়ে বড় একটি যে জায়গায় আমরা লেকিং এখনো, সেটা হচ্ছে ডিজিটাল ট্রাস্ট। আপনি বলছিলেন ই কমার্সের কথা। ই কমার্স ওয়াজ বুমিং ইন বাংলাদেশ লাস্ট ফিউ ইয়ার্স, মানে এই গত 1 বছর করোনার সময় কিন্তু ইট হ্যাজ বিন ডেস্ট্রয়েড। লাইক ডিজিটাল ট্রাস্ট বলতে যে বিষয়টা আমরা বুঝি, ইট হ্যাজ গন। সো এখানে ইন্টেলিজেন্ট এন্টারপ্রেনারশিপ দরকার। আমি একজন ব্যবসায়ী, স্টার্ট আপ বিজনেস কিভাবে এগিয়ে যাবে, টেকনোলজি বেসড বিজনেস কিভাবে এগিয়ে যাবে, আমাদের আইসিটি মিনিস্ট্রি, আমাদের আইসিটি ডিভিশন অফ প্রাইম মিনিস্টার অফিস, দে আর লুকিং আফটার। বাট সেই জায়গায় যে ডেন্টিংটা হলো এই যে ই কমার্স দিয়ে, কিংবা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা দেখছি প্রায় সাইবার বুলি শিকার হচ্ছেন আমাদের একটা ক্লাসের মানুষজন, কিংবা আমাদের ওমেনরা, লেডিসরা, সো নাগরিক এবং অন্য মাইনরিটি নাগরিকরা। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় সাইবার সিকিউরিটি যে সমস্যাটা, এই সমস্যাগুলি কিন্তু উন্নয়নের জন্য একটা বিরাট একটি বাধা। এবং সবশেষে আমি বলবো যে এই আমাদের এই টেকনোলজির সাথে রোবোটিক্সের একটা সম্পর্ক আছে, সাইবার সিকিউরিটির একটা সম্পর্ক আছে। এই ডিজিটাল বাংলাদেশকে পরিপূর্ণতা দান করতে হলে এই 5টি পিলার, এই 4টি পিলার যেটা আমি বললাম, ডিজিটাল গভর্নমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আইটি ইন্ডাস্ট্রি প্রমোশন অ্যান্ড কানেক্টিং সিটিজেন, এই 4টিকে বেস করে আমরা দেখছি যে এই যে সরকারের স্টার্ট আপ কোম্পানি, এই যে ডিজিটালাইজ করার জন্য যে স্টার্ট আপ কোম্পানি, ও থেকে আস্তে আস্তে কিন্তু অনেক বড় কোম্পানি হয়ে যাচ্ছে। সরকারের এটা বিশাল উদ্যোগ। ফয়জুন আপা, আপনি একটু বলবেন যে বেসরকারি উদ্যোক্তাদের পক্ষ থেকে কি এই যে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোনো প্রয়োজন আছে কিনা? বেশ ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের বেসরকারি যে উদ্যোক্তারা আছে, এরা আসলে সবসময় একটু কনজারভেটিভ আমার কাছে বেশি মনে হয়। এরা কর্মী ডেভেলপমেন্টের চাইতে কর্মীকে যদি ডেভেলপমেন্ট কর্মী পায় তাহলে স্যালারিটা বেশি দিতে হবে, এর চাইতে লো ডেভেলপ মানে ডেভেলপ না একদম সেই কর্মীগুলোকে নেয় এবং তারা দেখা যাচ্ছে তাদেরকে অনেক ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বঞ্চিত করে। তো আমার যেটা ধারণা, এদেরকে আসলে বিশেষ করে যারা এন্টারপ্রেনর, এদেরকে প্রথমত সচেতন করা দরকার। এদের সচেতন করা দরকার এই জন্য, তুমি যদি যেহেতু তুমি এন্টারপ্রেনর, তোমার যদি কোয়ালিটি প্রোডাকশন হয়, কারণ আমরা দেখছি যখন এলসি করে যারা বাইরে প্রোডাক্ট, অবশ্য কোয়ালিটি নিয়ে অনেক ক্ষেত্রে ডিস্ট্রয় হয় বাংলাদেশের প্রোডাক্টগুলো, যারা কোয়ালিটি মেনটেন করতে পারে না। আর এই কোয়ালিটিটা প্রথম আসে কোথা থেকে? দক্ষ কর্মী কিন্তু পারে কোয়ালিটি প্রোডাক্টটা তৈরি করতে। আর দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু দক্ষ কর্মী বাহিনী, আর দক্ষ কর্মী বাহিনী না হলে কোয়ালিটি প্রোডাক্ট হবে না, কোয়ালিটি প্রোডাক্ট না হলে বায়াররা প্রোডাক্টগুলো নিবে না, আর বায়ার প্রোডাক্ট না নিলে তার সবগুলো সে পেমেন্ট পাবে না এবং তার ইনকামে ব্যাপকভাবে ইফেক্ট হবে। এই সচেতনতা যদি আমাদের এন্টারপ্রেনরদের মধ্যে সার্বিকভাবে
হোল থাকে তাহলে কিন্তু তারা চলে যাবে তার কর্মী বাহিনীদের দক্ষ করার জন্য। আমি যেটা মনে করি এই কর্মী বাহিনীকে কয়েকটা স্তরে প্রথমত ভাগ করা উচিত। প্রথমত হলো কিছু দক্ষ কর্মী থাকতে পারে তার ইন্ডাস্ট্রিতে, কিছু সেমি দক্ষ কর্মী থাকতে পারে, কিছু অদক্ষ কর্মী থাকতে পারে। এখন যেটা করতে হবে সেটা সে ইনিশিয়ালি তার ইন্ডাস্ট্রির মধ্যে অন জব ট্রেনিং এর মধ্যে যারা দক্ষ কর্মী তাদের সাথে সেমি দক্ষ এবং কম দক্ষ কর্মীদের রেখে অন জব ট্রেনিং এ তাকে দক্ষ করতে পারে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক স্কিল কোম্পানি আছে এবং দেখা যাচ্ছে যারা এই স্কিল ট্রেনিং গুলোই প্রোভাইড করে থাকে, ভাবছেন যেমন এনজিও গুলো করে থাকে, তাদের মাধ্যমে শর্ট কোর্সের মধ্যে কর্মীদের ডেভেলপ করতে পারি। এখন রিসেন্টলি আরপিএল আছে, এটা হলো রিকগনাইজড প্রায়র লার্নিং, এটার মাধ্যমে 3 দিনের মধ্যে দিয়ে কিন্তু তাকে সার্টিফিকেশন কোর্স আমরা করাতে পারি। তাহলে কি হবে, আলটিমেটলি তার কোম্পানিতে ডেভেলপ হবে। এখানে কিন্তু আসলে কোম্পানি যারা দেয় তারা অনেক সময় দেখা যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি, ওরা কোথাও না কোথাও ওয়ার্কার ছিল, ওয়ার্কার থেকে আস্তে আস্তে সে কিন্তু হয়ে গেছে কোম্পানি মালিক। তার মানে বিভিন্নভাবে সে স্ট্রাগল করতে করতে, যার কারণে তার ভিতরে এই নোহাউটা নাই। ও চিন্তা করে আমার কর্মী যেরকম, আমি যেরকম ভাবে অভ্যস্ত হয়ে লিডারশিপে আসছে, আমার কর্মীরা বোধহয় সেভাবে যাবে। কিন্তু এখন কিন্তু ডিজিটাল যুগে যদি আপনি চিন্তা করেন, এখন করোনার সময় যদি চিন্তা করেন, করোনার পরবর্তীতে আমরা কিন্তু ডিজিটালি অত বেশি অভ্যস্ত ছিলাম না। এখন কিন্তু যদি গ্রামের পর্যায়েও চিন্তা করেন, এখানেও কিন্তু ডিজিটালি সাউন্ড হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যদি মহিলা উদ্যোক্তা চিন্তা করেন, তার এই মার্কেটে তারা কিন্তু এখন ঘরে বসে, আগে ওমেন উদ্যোক্তা আমি কম দেখেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে করোনার পরে ওমেন উদ্যোক্তা কিন্তু ফ্রন্টে চলে আসছে। তারা বাড়িতে বসেই এমন কিছু অনলাইনে মার্কেটিং এ তাদের বিজনেস বা সেল করছে, এটা কিন্তু সত্যি অবাক করার মতো। সেই জন্য করোনা শুধুমাত্র আমাদের খারাপ করছে এটা না, এই ডিজিটাল বাংলাদেশে কিন্তু করোনা কিন্তু আমাদের একটা জি, আপনি ঠিকই বলেছেন। এই যে করোনাকালীন সময়ে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা যেটা বলছি, সেটা অনেক উপকার পেয়েছি, আমরা অনেক নারী উদ্যোক্তাও পেয়েছি এবং এমনি উদ্যোক্তা, ছেলে উদ্যোক্তাও, তরুণ উদ্যোক্তাও আমরা অনেক পেয়েছি। আমরা অনেক উপকারে এসছে আমাদের এই ডিজিটালাইজ হওয়াতে। ধন্যবাদ ফাইজুন নাহার এবং ধন্যবাদ মাহমুদুর রহমান, আপনাদের দুজনকে বাংলা টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, সানি পাওয়ার ভিশন গ্রুপ উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।